ওয়েলকাম টু টুডেস লেসন নাম্বার 2। আগের দিনের ভিডিওতে তোমাদের যা বলেছিলাম নিশ্চয়ই সেগুলো কিছুটা মনে আছে বা ধরে নিতে পেরেছো। আজকের ভিডিওতে আরও কতগুলো এক্সাম্পল, আরও কতগুলো ব্যাপার তোমাদের বলবো। আমরা এর আগের দিন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এটা তোমাদের বুঝিয়েছিলাম যে প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীতেরটা, আর ফিউচার হচ্ছে ভবিষ্যতে যেটা ঘটবে। তারপরে সেন্টেন্স ফ্রেমিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম যে আমরা টেন্সের কথাটা বলেছিলাম। টেন্সের 3টে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে ভাগ করা আছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেগুলো তোমাদের বলেছিলাম। তার সঙ্গে বলেছিলাম যে অত কিছু মনে না রেখেও কতগুলো খুঁটিনাটি ব্যাপার যদি আমরা খেয়াল করে রাখি তাহলেই আমরা এগুলো করতে পারবো। যেমন বলেছিলাম যে আমরা যে সমস্ত কথাগুলো বলি, বক্তব্যগুলো বলি, যা কাউকে কিছু বলি, তখন সেটা কাউকে উদ্দেশ্য করে বলি। উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে বলি, এটা গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় সাবজেক্ট। অত মনে রাখার দরকার নেই। যাকে উদ্দেশ্য করে বলছি সেইটা প্রথমে লিখব, তারপরে তাকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে সেইটা পরে লিখব। এটাই তোমাদের বলেছিলাম। যেমন বলেছিলাম তারা খেলে, তারা খেলে কিন্তু আমরা বলেছিলাম যে কাকে উদ্দেশ্য করে বলছি, তারা তারা খেলে। কাকে উদ্দেশ্য করে বলেছিলাম, তারা। আর তারা, তাদের উদ্দেশ্য করে যে বললাম তারা কি করছে, তারা খেলে। তাদের উদ্দেশ্য করে কি বললাম, খেলার কথাটা বলেছি, খেলাটা আমরা পরে লিখি। তাহলে ইংরেজিতে আমরা যেটা করি যে প্লে। এরকমভাবে অনেকগুলো এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। এইবার দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আরও কতগুলো জিনিস আমাদের মনে করতে হয়, মনে রাখতে হবে। যেমন কি মনে রাখবো, যে আমরা অনেক সময় বা প্রায়শই আমাদের কথাবার্তা বলতে গিয়ে কিছু জিজ্ঞাসা করা হয়। যখন আমরা জিজ্ঞেস করার সময় আমরা কিভাবে জিজ্ঞাসা করি, কাউকে কিছু জিজ্ঞাসা কিভাবে করি। আর সেখানে একটা কথা বলে রাখি যে প্রেজেন্ট টেন্সে যে ব্যাপারগুলো আছে, প্রেজেন্ট টেন্সের ব্যাপারে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়: অভ্যাস, ধর্ম, তারপর তোমার অবস্থা, এইগুলো খেয়াল করে আমরা প্রেজেন্ট টেন্স বুঝতে পারি। এইবার দেখো, যদি বলি যে কাউকে যদি কিছু জিজ্ঞাসা করি তখন আমরা কিভাবে করব, তখন যেটা বলেছিলাম যে এইটাই দেখো, তারা খেলে। তারা খেলে লিখেছিলাম আমরা, তারা খেলে। এখানে তারা কাদের উদ্দেশ্য করে বলছি, তাদের উদ্দেশ্য করে, সেই জন্য দেটা আগে দিয়েছিলাম। আর তাদের উদ্দেশ্য করে কি বললাম, তারা খেলে, খেলার কথাটা বললাম। এর যে ইংরেজিটা, এর প্রেজেন্ট ফর্ম প্লে বলেছি। এইবার দেখো, আমরা যদি বলি তারা কি খেলে, রাম কি বাজারে যায়, তুমি কি পড়ো, তারা কি গান গায়, আকাশ কি নীল, ঠিক আছে, জলটা কি ঠান্ডা। এই যে প্রশ্নগুলো করি, প্রশ্নগুলো করার সময় আমরা যেটা করি, যাকে উদ্দেশ্য করে বলছি তার আগে আমরা বসাই ডু অথবা ডাস। তার আগে আমরা বসাই ডু অথবা ডাস। এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হয়। তো এই যে ডু আর ডাসটা যাকে উদ্দেশ্য করে বলছি তার আগে বসাবো, তার আগে বসাবো। তাহলে ডু কখন বসাবো, ডাস কখন বসাবো। খালি একটা জিনিস যদি মনে রাখি যে এক বচনের ক্ষেত্রে বা একটা ব্যক্তির ক্ষেত্রে, এক বচন বা যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি, ইট, হি, সি, এই যে কথাগুলো এদের উদ্দেশ্য করে যদি কিছু বলি সেক্ষেত্রে আমরা ডাসটা ব্যবহার করব। আর তাছাড়া সবসময় ডু ব্যবহার করবো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, আবার বলি, কাউকে উদ্দেশ্য করে যখন কিছু বলছি বর্তমানের ক্ষেত্রে, সেক্ষেত্রে যাকে উদ্দেশ্য করে বলছি তার আগে একটা ডু অথবা ডাস বসাবো। তাহলে তারা খেলে, যদি এটা হয়, যদি প্রশ্নটা হয় তারা কি খেলে, তারা কি খেলে প্রশ্ন করছি,
তারা কি খেলে, তারা খেলা করে? সেক্ষেত্রে এই প্রশ্ন করার জন্য যেটা হবে, আমরা এখানে বসাবো ডু, এখানে বসাবো ডু, আর টিটা ছোট হবে, লেখার জন্য টিটা ছোট হবে, ডু দে প্লে। বুঝা গেল? এবার যদি বলি যে আকাশটা কি নীল, আকাশটা নীল আমরা কিভাবে বলি? আকাশটা নীল বলি কাকে উদ্দেশ্য করে বলছি? আকাশের কথা। আকাশটা নীল, আকাশটা নীল কাকে উদ্দেশ্য করে বলছি? আকাশটা, টা নির্দিষ্ট করে বলেছি, তাহলে নির্দিষ্ট করে বলার জন্য কি হবে? দি। কাকে উদ্দেশ্য করে বলছি? আকাশটা। দ্য স্কাই, এক্ষেত্রে আমরা কি বললাম? দ্য স্কাই ইজ নীল, ইজ ব্লু। তাহলে দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ আছে দেখো, এইখানে প্লেটা হচ্ছে ভার, আর এখানে ব্লুটা হচ্ছে অবস্থা। তাহলে কোনো অবস্থার কথা যদি বলি, কোনো ধর্মের কথা যদি বলি, যেমন সে রাগী, ঠিক আছে, সে উদ্ধত, হি ইজ অ্যারোগেন্ট, সেক্ষেত্রে আমরা ইজ দিয়ে সেই ইংরেজিটা বলি। ইজ বা আর দিয়ে, ইজ অথবা আর অ্যাম, ইজ আর দিয়ে তারপর সেই ইংরেজিটা বলি। তাহলে যাকে উদ্দেশ্য করে বললাম, আকাশটাকে উদ্দেশ্য করে বলছিলাম দি স্কাই নীল, অবস্থা, অবস্থার জন্য বললাম ইজ ব্লু। ঠিক আছে, এইবার দেখো এটাকে যদি জিজ্ঞাসা করি আকাশটা কি নীল, আকাশটাকে নীল, সেক্ষেত্রে কিন্তু ডুটাই আসবে না, সেক্ষেত্রে ডু আসবে না, সেক্ষেত্রে যেটা আসবে সেটা ইজটা আগে আসবে। সেখানে বলবো আমরা ইজ আগে বসাবো, তারপরে যাকে উদ্দেশ্য করে বলছি সেইটা বসাবো, উদ্দেশ্য করে যে ব্যাপারটা, যে অবস্থাটার কথা বলা হচ্ছে, যে ধর্মটার কথা বলা হচ্ছে, সেই ইংরেজিটা বলা হবে। বুঝলে? ধর্ম বলতে কি, যেমন রাগী, শান্ত, সৎ, এগুলো তাদের ধর্ম। অবস্থা সাদা, কালো, ঠান্ডা, গরম, ঠিক আছে, জলটা ঠান্ডা, জলটা ঠান্ডা, ঠিক আছে, জলটা মানে দি ওয়াটার। কাকে উদ্দেশ্য করে বলছি? জলকে উদ্দেশ্য করে বলছি, দি ওয়াটার। ঠান্ডা, এটা অবস্থা, তাহলে কি হবে? ইজ কোল্ড, দি ওয়াটার ইজ কোল্ড। এবার যদি জিজ্ঞাসা করি জলটা কি ঠান্ডা, জলটা কি ঠান্ডা, তখন কি হবে? এই যে ইজ কথাটা সবার আগে বসাবো, ইজ, যেখানে অ্যাম হয় সেখানে অ্যাম বসাবো, যেখানে আর হবে সেখানে আর বসাবো। সেটাও আমরা জানতাম, মনে আছে নিশ্চয়ই, তাও এবার বলে দিই যে আই এর পরে অ্যাম বসবে, আই এর পরে অ্যাম বসবে, ইউ এর পরে আর বসবে, ইউ, ইউ, দে, আর বহু বচন, এর ক্ষেত্রে বসবে আর। এক বচন মানে এইটা, এক বচন যে কোনো একজন ব্যক্তি, ইট, হি, সি, সেক্ষেত্রে হবে কি? ইজ, এইটা বসবে। তাহলে প্রশ্ন করতে গেলে আমরা কিভাবে প্রশ্ন করতে, এটা বোঝা গেল। দেখো যদি বলি আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ, কার সম্পর্কে বলছি? আমি। তাহলে আমির জন্য কি হলো? আই। তারপরে কি আমার অবস্থাটা কিরকম? অসুস্থ। অবস্থার কথা বলছি, অসুস্থ মানে ইল, তাহলে সেই জন্য হবে আই অ্যাম ইল, এখানে আই বলে ইল হল। এইবার আমি কি অসুস্থ, আমি কি অসুস্থ, এইটা যদি ইংরেজি করি তাহলে অ্যামটা আগে বলবো আমরা, অ্যাম আগে বসাবো। তাহলে কোনো ধর্ম সম্পর্কে, অবস্থা সম্পর্কে যদি বলি তাহলে আমরা কি করব? অ্যাম, ইজ, আর, এইগুলো আগে বসাবো, তারপরে যার সম্পর্কে বলছি সেইটা বসাবো, তারপরে তার যে অবস্থাটা সেই সম্পর্কে ইংরেজিটা বলবো। বোঝা গেল? তাহলে সেখানে আমরা কি বলবো? আমি কি অসুস্থ, এই অ্যামটাকে আমরা আগে বলবো, অ্যাম আই ইল। এবার দেখো এরকম যে বললো,
এবার যদি নেগেটিভ হয়, আমি অসুস্থ নয়, আমি অসুস্থ নয়, সেখানে আমি অসুস্থ ইংরেজি কী বলেছিলাম? আই অ্যাম ইল। তাহলে এই যে অবস্থাটার আগে একটা নট বসাতে হবে। আমি অসুস্থ নয়, আই অ্যাম নট ইল, আই অ্যাম নট ইল। জলটা ঠান্ডা, দি ওয়াটার, এটা ভুল করেছি গো, দি ওয়াটার ইজ কোল্ড। তাহলে জলটা ঠান্ডা নয়, যদি বলি জলটা ঠান্ডা নয়, তাহলে এই নয় ইংরেজি নট, সেটা অবস্থাটার আগে বসাবো। তাহলে কি হবে? দি ওয়াটার ইজ নট কোল্ড, দি ওয়াটার ইজ নট কোল্ড। এইটাই দেখো, এটা যদি প্রশ্ন হয় জলটা কি ঠান্ডা না, জলটা কি ঠান্ডা না, জলটা কি ঠান্ডা না, সেখানে কি বলছি যে অবস্থা যদি প্রশ্নবোধক হয়, তাহলে ডু, ডাজ, ইজ, অ্যাম, আর এগুলো আগে চলে যাবে সবার আগে। তাহলে আমরা কি করব? আগে বলবো ইজ, তারপরে যার সম্পর্কে বলছি সেইটা দি ওয়াটার, তারপরে ইজ দ্য ওয়াটার, তারপরে ঠান্ডা নয়, নয়ের জন্য নট বসাবো, অবস্থাটার জন্য কোল্ড বসাবো। ইজ দ্য ওয়াটার নট কোল্ড লেখার সময় এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। বোঝা গেল? এইবার আরেকটা জিনিস দেখো, এই যেরকম বললাম, যদি বলি ওরা ছাত্র, এই ছাত্রটা কি? ওদের ধর্ম পড়াশুনো করা, এটা ওদের ধর্ম, ওরা পড়াশুনো করে, ছাত্র। তাহলে কাদের সম্পর্কে বলছি? ওরা ইংরেজিতে সেটা আগে বলবো দে। ঠিক আছে? ছাত্র তার ধর্ম সম্পর্কে বলছি, সেজন্য বললো এখানে আমরা ছাত্র ইংরেজি স্টুডেন্ট, তার আগে একটা আর বসাবো, দে আর স্টুডেন্ট, স্টুডেন্ট। ঠিক আছে? তাহলে এইবার এটা যদি প্রশ্নটা হতো ওরা কি ছাত্র নয়, ওরা ছাত্র নয়, যদি বলি তাহলে যে ধর্মের আগে নট বসাবো, তাহলে দে আর নট স্টুডেন্ট নয়, স্টুডেন্টস হবে। দে বলেছি, সুতরাং এটা হবে স্টুডেন্টস, দে আর নট স্টুডেন্টস, এইভাবে হবে ইংরেজিটা। এইবার দেখো, এটাকে যদি প্রশ্ন করা হয়, ওরা কি ছাত্র নয়, তাহলে যখন প্রশ্ন করব তখন আমরা কি বলেছিলাম? ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, এগুলো আগে বসাতে হয়, যার ক্ষেত্রে যেটা হয়। তাহলে ওরা কি ছাত্র, এটা বহু বচন। ঠিক আছে? প্রশ্ন করছি, তাহলে বহু বচন হলে আর আগে দেবো আমরা, যেহেতু বহু বচন সেজন্য আর বলবো। আর দে, ওরা কি ছাত্র নয়, তাহলে আমরা বলবো আর দে নট স্টুডেন্টস। বোঝা গেল? এইবার দেখো, এই যে আমরা প্রশ্নগুলো করছি, এরকম তোমরা নিজেরা তৈরি করো, এক্সাম্পলগুলো নিজেরা করে করে অভ্যাস হয়ে যাও। দেখো, প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাচ্ছে, সহজেই মনে থাকবে। এবার দেখো, আমাদের কতগুলো প্রশ্ন করার ব্যাপারেও কতগুলো WH ওয়ার্ড ওরকম মনেও রাখতে পারো বা নাও মনে রাখতে পারো। যেমন কি, কোথায়, কি, কোথায়, কখন, কিভাবে, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলো ইংরেজি কি? কি, কোথায়, কখন, কিভাবে। কি ইংরেজি কি জানো? হয়তো এটা তোমরা সবাই, হোয়াট। কোথায়, ওয়্যার। কখন, ওয়েন। কিভাবে, হাউ। ঠিক আছে? এর ইংরেজিগুলো ঠিক। এইবার কোথায়, কখন, কিভাবে, হাউ,
আমরা যেরকম বলছি এম আগে চলে যাচ্ছে, আর ওগে যাচ্ছে, সেই রকম এই কথাগুলো যদি থাকে আমাদের বা আমাদের বলতে হয়, তাহলে সবার আগে এইগুলো বলতে হবে। যেমন ওরা কি ছাত্র নয়, আমি যদি এখানে বলি ওরা 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 কেন ছাত্র নয়, এখানে বললাম এইটা ভালো বলা যাবে না, এইটাতে ভালো বলা যাবে জলটা ঠান্ডা। জলটা কি ঠান্ডা? এবার দেখো জলটা কেন ঠান্ডা, জলটা কেন ঠান্ডা, কেন ইংরেজি কি? ওয়াই। তাহলে কেন ইংরেজিটা আমরা সবার আগে বলবো, সেক্ষেত্রে আমি বলবো ওয়াই। তারপর কি প্রশ্ন করছি, ঠান্ডাটা একটা ধর্ম, তাহলে ইজ কোল্ড হবে। আর কার সম্পর্কে বলছি? জলটা সম্পর্কে। তাহলে এটা যদি ধর্ম হয়, ধর্ম সম্পর্কে যদি বলি আমি, তাহলে কোনটা আগে যাবে? ইজ আগে যাবে। ঠিক আছে, যেটা ইজ কোল্ড ছিল ইজটা আগে চলে যাবে, আর ধর্মটা পরে বসাবো। তাহলে ওয়াই ইজ কার সম্পর্কে বলছি? জলটা। ওয়াই ইজ দ্য ওয়াটার, তারপর ধর্মটা কোল্ড। ঠিক আছে, জলটা 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 কেন ঠান্ডা। এবার দেখো জলটা কেন ঠান্ডা নয়, এই নয় যখন বলছি তখন আমরা ধর্মের আগে বসাই। তাহলে কি হবে? জলটা কেন ঠান্ডা নয়, জলটা কেন ঠান্ডা নয়, জলটা কেন ঠান্ডা নয়। তাহলে ওয়াই ইজ দ্য ওয়াটার, সেখানে আমরা বলবো নট কোল্ড। তাহলে ব্যাপারটা কি হলো? কেন কথাটা যখন বলেছি, এই ওয়াই শব্দটা সবার আগে দেবো। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, একটা ধর্ম সম্পর্কে বলছি, বর্তমানে ধর্ম সম্পর্কে বলছি, তাহলে কার সম্পর্কে বলছি? জলের সম্পর্কে, জলটা 1 বছর। ধর্ম সম্পর্কে, জলের ধর্ম সম্পর্কে বলছি, অবস্থা সম্পর্কে বলছি, তাহলে ইজটা আগে দেবো। তারপরে যার সম্পর্কে বলছি সেইটা বলবো, তারপরে তার অবস্থাটা বলবো কোল্ড। বোঝা গেল? ওয়াই ইজ দ্য ওয়াটার নট কোল্ড। বোঝা গেল? ঠিক সেরকমই দেখো, যদি বলি আমি বললাম, যেমন আগে বলেছিলাম তারা খেলে, ভালো করে খেয়াল করে দেখো, খুব ইজি। তারা খেলে, তারা খেলে কার সম্পর্কে বলছি? তাদের সম্পর্কে। তাদের সম্পর্কে কি বলছি? খেলে, তারা খেলে। তারা খেলে। এবার দেখো তারা খেলে কার সম্পর্কে বলছি? তারা, তাহলে সেটা আগে যাবে। তাদের সম্পর্কে কি বলছি? তারা খেলে, তাহলে দে প্লে। এবার দেখো তারা ফুটবল খেলে, তাহলে তারা খেলে যার সম্পর্কে বললাম সেইটা, যে সম্পর্কটা বললাম সেটা যদি কি হয়, তারা খেলে, কি খেলে? দে প্লে ফুটবল। এটা পরে আসে। ঠিক আছে, এটাকে বলে অবজেক্ট, আমার জানার দরকার নেই। যার সম্পর্কে বললাম সেটা যদি ভার্ব হয়, ক্রিয়া হয়, ক্রিয়াকে জিজ্ঞাসা করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে খেলা। অন্যভাবে আমরা মনে রাখবো, কিরম লিখবো? যার সম্পর্কে বলছি তাকে আগে দেব, তার সম্পর্কে যেটা বলছি, খেলা করা। এই খেলা করাটা কি খেলা করা? ফুটবল। দে প্লে ফুটবল। তাহলে তারা কি খেলে, সেক্ষেত্রে আমরা কি বললাম? ডু দে প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে তারা কি, এবার যদি বলি ভুল হলো, তারা কি ফুটবল খেলে? তারা কি ফুটবল খেলে?
তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল। তখন লেখার সময় টিটা ছোট হাতের হবে। এইবার দেখো, তারা কি ফুটবল খেলে না? তারা কি ফুটবল খেলে না? এই নাটা যদি হয় তাহলে যে জিনিসটার কথা বলছে তোমার, যার সম্পর্কে বলছি তার সম্পর্কে কি বলছি, খেলার কথা বলছি, তাহলে খেলার আগে এখানে নট আসবে। ডু দে নট প্লে ফুটবল। এইবার দেখো, যদি এটাকে বলা হয় তারা কেন ফুটবল খেলে না? তারা কেন ফুটবল খেলে না? আমরা জিজ্ঞাসা করেছি কেন। কেন ইংরেজি কি? ওয়াই। কেন ইংরেজি? ওয়াই। তাহলে এই শব্দটা সবার আগে চলে গেল। সেক্ষেত্রে আমরা কি লিখবো? সবার আগে কেন কথাটা বলবো, ওয়াই। তারপরে প্রশ্নবোধক বাক্য কাদের? তাদের সম্পর্কে, তারা বহু বচন, তাহলে ডু বসাবো। তারপর তাদের ইংরেজিটা বসাবো দে, ওয়াই ডু দে। তারপরে খেলে না, নার জন্য নট, মানে তারা যে খেলে না, তারা খেলে, তারা কি করে, সেই অবস্থা সম্পর্কে বলেছিলাম। তার আগে নটটা বলবে। ওয়াই ডু দে নট প্লে ফুটবল। ইংরেজিটা এরকম। যদি বলি সে গিটার বাজায়, গিটার বাজায়। গিটার বাজানোর ইংরেজি হচ্ছে টু প্লে অন গিটার। টু প্লে অন গিটার, গিটার বাজানো। তাহলে সে গিটার বাজায়, সেখানে আমরা কি বলবো? কার সম্পর্কে বলছি? সে। তাহলে হি। তা কি বলছি? বাজায়, তাহলে প্লেস অন গিটার। প্লেস অন গিটার। এইবার এটা যদি নেগেটিভ করি, এই জিনিসটা দেখে নাও, সে গিটার বাজায় না। সে গিটার বাজায় না। সেক্ষেত্রে আমরা কি বলবো? এই এসটা উঠে যাবে। আগে যার সম্পর্কে বলছি সেইটা বসলো, তারপরে ডাজ নট বসবে। ডাজ নট প্লে অন গিটার। কিন্তু যদি কোনো অবস্থা সম্পর্কে বলি, তাহলে কিন্তু নেগেটিভ করার জন্য তোমার ডাজ নট আসবে না। কীরকম? যেমন যদি বলি ফুলটা লাল, কি বললাম? ফুলটা লাল, ফুলটা লাল। এই লালটা কি অবস্থা? কার সম্পর্কে বলছি? ফুলটা। ঠিক আছে? তাহলে ফুলটা সম্পর্কে বলছি, আর ফুলের কি অবস্থা? লাল। তাহলে ফুলটা দ্য ফ্লাওয়ার। যখন অবস্থা সম্পর্কে বলি, ধর্ম সম্পর্কে বলি, অভ্যাসের সম্পর্কে বলি, এরকম যখন বলি, তখন আমরা অ্যাম, ইজ, আর, তারপরে এই অবস্থাটা বা ধর্মটা, এগুলো আমরা, অভ্যাসটা, এগুলো বলি। তাহলে ফুলটা লাল, দ্য ফ্লাওয়ার ইজ রেড। এইবার এটাকে যদি নেগেটিভ করতে হয়, দ্য ফুলটা লাল নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডু বা ডাজ ব্যবহার হবে না। তখন কি হবে? এই যে ইজটা, আর কার সম্পর্কে বলছি? দ্য ফ্লাওয়ার। ইজটা, ইজের পর আমরা একটা নট বসি। দ্য ফ্লাওয়ার ইজ নট রেড। ঠিক আছে? এইবার দেখো, ফুলটা কি লাল নয়? প্রশ্ন করছি, ফুলটা কি লাল নয়? তাহলে এই ইজ আমরা আগে বলবো। ইজ নট দ্য ফ্লাওয়ার, সেখানে আমরা বলবো ইজ নট দ্য ফ্লাওয়ার রেড। ঠিক আছে? বোঝা গেল? ইজ নট দ্য ফ্লাওয়ার রেড। এইভাবে আমরা ইংলিশটা করবো বা বলবো। সে একই রকম হতে পারে। দেখো, এটা অবশ্য হয় না, এরকম প্রশ্ন হয় না, তো তোমাদের বোঝাবার জন্য বলছি, জাস্ট বোঝাবার জন্য বলছি।
ফুলটা কেন লাল নয়, যেখানে কি লিখেছিলাম তার বদলে লিখছি কেন। এই প্রশ্ন হয় না কখনো, ফুলটা কেন লাল নয় এরকম প্রশ্ন হয় না, কিন্তু ইংরেজিতে বোঝাবার জন্য বলছি, যদি এইরকমই হয় ফুলটা কেন লাল নয়, এই কেন ইংরেজিটা সবার আগে যাবে। সেখানে হবে ওয়াই ইজ, তখন এই নটটা এখানে হবে না, তখন হবে ওয়াই ইজ দ্য ফ্লাওয়ার নট রেড। তাহলে তফাৎটা কি, কেন, কোথায়, কিভাবে, এই 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 বাক্যগুলো যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু ইজ কখনোই আমরা আগে বসাবো না, ইজটা তার ধর্ম বা অবস্থার আগে বসবো। ওয়াই ইজ দ্য ফ্লাওয়ার নট রেড, বোঝা গেল। এইবার দেখো আরেকটা আবার বলা যেতে পারে কিরকম, বাতাস বয়, বাতাসটা সবসময় বইতে দেখি আমরা, বাতাস বয়, তাহলে বাতাস বয় এটা একটা ধর্ম। কার সম্পর্কে বলছি, বাতাস, হ্যাঁ, তাহলে বাতাসটা আগে বলবো, আর বয় ইংরেজিটা সেটা কি, তার ধর্মটা কি সেটা পরে বলবো। তাহলে বাতাস বয়, উইন্ড ব্লোস, উইন্ড ব্লোস। তাহলে বাতাস কি বয়, বয়ে চলে, প্রবাহিত হয়, বয় মানে এখানে প্রবাহিত হয়। ডাস, তাহলে তখন কি হবে, এইটার জন্য বাতাস এক বছর, তাহলে আমরা এখানে কি করব, প্রশ্ন করার সময় ডাস বসাবো। কার সম্পর্কে বলছি, উইন্ড, বা ঘুরিয়ে বলি কার সম্পর্কে বলছি, উইন্ড এক বছর, তাহলে জিজ্ঞাসা করছি এক বছরের জন্য ডাস আগে বসাবো, ডাস উইন্ড, তখন আর ব্লোজ বলবো না, বোঝা গেল। এইবার যদি আমরা বলি বাতাস কখন বয়, বাতাস কখন বয়, তাহলে কখন ইংরেজিটা সবার আগে যাবে, কখন ইংরেজি কি, হোয়েন, তাহলে কি বলবো, হোয়েন ডাজ উইন্ড ব্লো, হোয়েন ডাজ উইন্ড ব্লো, বাতাস কখন বয়। তাহলে এই উদাহরণগুলো তোমাদের মোটামুটি হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের লেসনে আমরা তোমাদের দেখাবো যে সেন্টেন্সগুলো কীভাবে বড় হয়। এইবার দেখো, যেমন দেখো যদি বলি তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা অবশ্য এখন না করালেই হয়, এর পরে করালেই ভালো হতো, তবু একটু বলে দিই, তাকে জিজ্ঞাসা করা হয়েছে। এখানে আমরা বলেছি, এখানে এটা আর দু একটা লেসনে পরে বললে তোমাদের সুবিধা হবে, তবু বলে দিচ্ছি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হি ইজ আস্কড, কার সম্পর্কে বলা হয়েছে, তার সম্পর্কে, তাকে করা হয়েছে ইজ আস্কড। তাহলে এই যে জায়গাটা জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে, রং করা হয়েছে, ঠিক আছে, দেখানো হয়েছে, এরকম যখন হয় তখন অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তোমাদের আগে বলেছিলাম যখন আমরা কোনো ভার্ব ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে তার তিনটে ফর্ম আমরা মুখস্থ করে নেব। যেমন এখানে ব্যবহার করেছি আস্ক মানে জিজ্ঞাসা করা, একটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে আস্ক, পাস্ট পার্টিসিপল হচ্ছে আস্ক, আস্ক। তাহলে আমরা এখানে যে আস্ক কথাটা ব্যবহার করেছি এটা থার্ড ফর্ম ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল। আরেকটা জিনিস মনে রাখবো, ভার্বের থার্ড ফর্ম যেটা সেটা সবসময়ই তোমার বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ মানে কি, যাকে দিয়ে কোনো দোষ, গুণ, অবস্থা এইগুলো বোঝায়। অর্থাৎ কোনো ভার্বকে যখন এমনভাবে ব্যবহার করা হয় যে তাতে কারো দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে
অ্যাডজেক্টিভ বা বিশেষণ, সেখানে আমরা থার্ড ফর্মটা ব্যবহার করি। আজকে তোমাদের এই পর্যন্তই করালাম। থার্ড লেসনে আরও ডিটেলসে যাব। প্লিজ ডোন্ট মিস দ্য লেসনস। যারা ফার্স্ট লেসনটি দেখোনি তাদের বলবো ফার্স্ট লেসনটা দেখে নিও। ডোন্ট স্কিপ দ্য লেসন। একটুখানি দেখে ছেড়ে দিলে কিন্তু তোমার জিনিসটা ধরতে পারবে না। আমি জানি না যারা দেখছো তারা পুরোটা দেখবে কি না। আগের লেসনে হয়তো অনেকে পুরোটা দেখোনি, কিন্তু পুরোটা দেখা প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইউ অন দ্য নেক্সট ডে ফর লেসন 3. থ্যাংক ইউ।